আমরা সবসময় বলি যে আসলে জুলাই ২৪-এর ঘটনাটা আপাত দৃষ্টে একটা রাজনৈতিক ঘটনা, কিন্তু আমি মনে করি যে এটা মূলতই সাংস্কৃতিক ঘটনা। এটা একটা রাজনৈতিক এক্সপ্রেশন ছিল। এবং কেন সাংস্কৃতিক ঘটনা বলছি, এটা আপনি জুলাইতে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের স্লোগানগুলো যদি দেখেন, সব কিছুর মধ্যে দেখবেন যে একটা সুর বাজছে। সেই সুরটা হচ্ছে যে আমি পরাধীন থাকবো না। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এবারের আন্দোলনে একটা মানুষ না থেকেও সবচাইতে শক্তিশালীভাবে ছিলেন, সবচাইতে বেশি হাজির ছিলেন, তার নাম হচ্ছে আবরার ফাহাদ। আমি অনেক শহীদ ফ্যামিলির সঙ্গে কথা বলেছি বা যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলেছি। আপনি যদি তাদের কথাটা দেখেন বা স্লোগান দেখেন এবং তরুণীদের মুখের অভিব্যক্তি দেখেন, আপনি বুঝবেন যে মূল কথাটা ছিল তারা আর কারো অধীনে থাকতে চায় না। অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে অন্যের অধীনে আমরা গেলাম কিভাবে, অন্যের অধীনে গেলাম আসলে আমরা প্রথমে কালচারালি আমাদেরকে অন্যের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে আমাদের ভাষার ব্যাপারেও হীনমন্য করা হয়েছে। বলা হয়েছে তুমি নদিয়া শান্তিপুরের যে ভাষা, সেটাই যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু তুমি ছোট। ফলে আমাদের যা কিছু এই তা কিছুই প্রতি আমাদের একটা হীনম্মন্যতা বোধ তৈরি করা হয়েছে। এবং এই হীনম্মন্যতাটা খুব জরুরি। আপনি যদি কোনো জাতিকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে পরাধীন রাখতে চান, প্রথমেই তাকে সাংস্কৃতিকভাবে পরাধীন করতে হবে, তাকে একটা হেজিমনির আন্ডারে আনতে হবে। অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ বাংলাদেশ। জুলাই আসলে ৩৬ দিনের আন্দোলন। আমি মনে করি জুলাই ৫৪ বছরের আন্দোলন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে কিছু সময় হয়তো ২-৪ বছর, ৫-৬ বছর বা ৭-৮ বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি, বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট। কীভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো, কীভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমেদকে ইন্ডিয়ায় পাওয়া যায়, সুখরঞ্জন মালী বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায়, তাকে গিয়ে আবার ইন্ডিয়াতে পাওয়া যায়। সো ইউ অল নো দ্য ডিটেলস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের কাজটা কি? আই থিঙ্ক আমাদের মেজর কাজ হচ্ছে এখন টু কাউন্টার দেম কালচারালি। অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ করে না, কাউন্টার মানে হচ্ছে টু ক্রিয়েট ইয়োর ওন ন্যারেটিভ। এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্য। তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি। আর যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে। যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে, তাদের হিউজ টাকা আছে, সোশ্যাল মিডিয়ায় বুস্ট করছে। সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে। আমি শিওর ইউ হ্যাভ সিন যে ওদের ন্যারেটিভ তারা কি বিল্ড করার চেষ্টা করছে। কিন্তু এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটেছে। ৭২ থেকে ৭৫ বাংলাদেশে বা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছিল না, এরকম ক্যামেরা ছিল না, ডকুমেন্টস ছিল না। আমরা যা শুনেছি মানুষের কানে কানে, বাবা দাদা তাদের কানে কানে। এখন যা ঘটেছে সব ক্যামেরার সামনে। ফলে এইসব তথ্যের যে পাহাড়, সত্যের যে বিশাল উচ্চতা, এটা ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এরকম কোনো আশঙ্কা আমার নাই। বাংলাদেশের মানুষ ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত যেরকম এক ছিল, এমনকি ৫ই আগস্টের পরেও আপনি ২০ আগস্ট পর্যন্ত পুলিশ ডিসফাংশনাল ছিল, কিন্তু মানুষ নিজেরাই পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল। ওই ঐক্য যদি আমরা ধরে রাখি, ১ বছর না, ২ বছর না, ৫ বছর না, অ্যাটলিস্ট নেক্সট 10 years আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, তর্ক বিতর্ক থাকবে, ঝগড়াঝাটিও থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 years বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। এবং কালচারালি এটাকে মোকাবেলা করার জন্য যা করার সেটা সরকার তার উদ্যোগে করছে, কিন্তু আমি সরকারের চেয়ে বেশি আশা নিয়ে এবং তাকিয়ে থাকি এবং দেখছিও এটা অ্যাক্টিভলি হচ্ছে। সেটা হচ্ছে জনগণের নিজস্ব অংশগ্রহণ। জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিংয়ে অংশ নিচ্ছে, উইথ ওয়ান লাইন অফ স্ট্যাটাস অর মেবি উইথ শেয়ারিং ওয়ান ভিডিও। এবং আমি নিশ্চিত এটা সামনে আরও চলবে।